হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে কিন্তু বেশ ভালো আছি। ইদানিংকাল ঘন ঘন বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এতটা মিষ্টি লাগে যে সব কিছুই যেন মিষ্টি লাগে। আর এত গরম পড়ে এই পাহাড়ি এলাকায়, যখন গরমের প্রভাবটা আসে না তখন আর কোনো কিছুই ভালো লাগে না, জানো তো। তো সব সময় আজ তো কী হয়েছে জানো তো, সকাল 9টা থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টি বলতে হাওয়া দিল, হাওয়া দেওয়ার পর বজ্র বিদ্যুৎ বিদ্যুৎ আর কি চমকালো, তারপর হালকা করে একটু বৃষ্টি দিল। তো একদম পরিবেশটা ঠান্ডা, ফ্যান চালানোর আগে না বেশ ভালো লাগে। তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আজ সেরকম রান্না বান্নারও চাপ নেই, কারণ আজ গুল্লুর ফ্রেন্ডের মায়ের অ্যানিভার্সারির দিন আমি ছিলাম না, তো সেই জন্য বিরিয়ানি রান্না করেছে, বলছে তোমাকে আমি দিয়ে আসবো বাড়িতে তোমাদের সবার জন্য। তো ওই কারণে আজকে রান্না নেই। তো ভাবলাম দুপুরটা শুধু শুধু আমার টাইমটা নষ্ট হবে, তাহলে এই কাজটা আজকে করে নিই। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগ ভিডিও করতে পারিনি আর। তো এটা হচ্ছে তিলের একটু নাড়ুও বানাবো, আবার তিল গুড় মাখা করব। আর মেইন হচ্ছে আমি প্রথমবার ট্রাই করব, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সেটা হচ্ছে পিনাট বাটার। তা একদম সিম্পলভাবে, অন্য কোনো বাদাম না দিয়ে শুধুমাত্র লাল বাদাম দিয়ে কীভাবে বানাবো সেটাই শেয়ার করব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর কিছু কথা বলবো, জানি না কে কে আমার কথা শুনছো তোমরা উপর থেকে। চ্যানেলের সমস্যা হচ্ছে আমার দুটো চ্যানেলেই, তো কিসের সমস্যা কি না একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমে গুড় ছিল দুটো, 3টে টুকরো ছিল, বড় বড় দুটো টুকরো, ছোটো একটা টুকরো। তো সেই টুকরোগুলোকে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপর যখন একটুখানি আঠালো টাইপের হলো, তো সেটা দিয়েই কিন্তু আমি এই যে মলের থেকে তিল কিনে এনেছিলাম আধা কিলো, সেই তিলগুলো দিয়ে দিয়েছি একবারে। যেহেতু তিল গুড় মাখা করব, লাড্ডু করতে গেলে বেশি গুড় লাগবে, ওই কারণে লাড্ডু অল্প বানাবো, ঠান্ডা হতে হতে যে কয়টা লাড্ডু হয় বাকি সব তিল গুঁড়ো হবে। আর যদি তিল আর গুড় মাখা করি তাহলে গুড় কম হলেও কিন্তু খেতেও ভালো লাগে। আর কি বলতো, ডায়েট করতেও মাঝে মাঝে আবার এগুলো বেশি খাওয়াটাও ঠিক না, যাই হোক আর কি। তো ওই কারণে বেশি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। যদি লাড্ডু বানানোর ইচ্ছা থাকতো তাহলে অল্প অল্প করে বানিয়ে নিতাম, তাহলে হয়তো ঠিক করে লাড্ডুগুলো হতো। তবুও হাজব্যান্ডের জন্য আর গুল্লুর জন্য কয়েকটা বানাবো। আর এই যে তিলগুলো সেই শীতের সময় এনে রেখেছি, আজও দেওয়া করা হয়নি, তো নষ্ট হয়নি। কাটার পর একটু হাত দিয়ে চেক করে দেখলাম, তার জন্য সব ঢেলে দিলাম, আর ফ্রাই করলাম না। তো যাই হোক, একটুখানি একদম দেখে বুঝতে পারছো গুড় কিন্তু খুবই কম হয়ে গেছে। আর গুড় দিলে তো ক্যালোরিটা বেড়ে যাবে, তাই না? তো গুড় হোক আর চিনি হোক কম খাওয়াই ভালো। তো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর চামচ দিয়ে একটা থালায় আমি তুলে নেব অল্প অল্প করে। তারপর হাতে একটু জল মেখে হালকা হালকা করে কয়েকটা লাড্ডু তৈরি করব। তো ঠান্ডা হতে হতে, আর এইগুলো একা একা এতগুলো বানানো সম্ভব না, 2-3 জন যদি থাকতো তাহলে হয়তো অনেকগুলো লাড্ডুই বানানো যেত। যেহেতু একা বানাচ্ছি তো ওই কারণে এতগুলো সম্ভব হবে না। তো ভালো করে আগে গুড়ের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছো টেনে গেছে কিন্তু গুড়টা একেবারে, তো ওই কারণে অল্পই হবে। তবুও একটু চেষ্টা করি। এই যে চামচ দিয়ে, এই যে একটা থালা নিয়েছি, এক এক চামচ এক এক সাইড করে এরকম ছড়িয়ে রেখে দেবো এক একটা চামচ। তারপর একটু হাতে ভিজিয়ে একটুখানি হালকা করে একটু চাপ দিলে লাড্ডু টাইপের একটু জড়ো টাইপের হবে। লাড্ডু আর গোল আর করার মতো সময় হবে না, যেহেতু গুড়টা আমি খুবই কম দিয়েছি, তিলের পরিমাণটা বেশি, ওই কারণে। আর তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি তিল নাড়ু, আর সেই জন্য আর সেইভাবে আর এখন আর দেখালাম না। জাস্ট এমনি বানাচ্ছি, জাস্ট তোমাদের সঙ্গে আর কি একটু শেয়ার করছি, তাই আর কি। তো এগুলো খেতে কিন্তু বেশ ভালোও লাগে। আর আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু এগুলো খাওয়া উচিত। মেয়েদের প্রচুর আয়রন থাকে, পিরিয়ডসের প্রবলেম থাকলে, পিরিয়ডস হওয়ার পর যে সিড সার্কেল থাকে তার মধ্যে কিন্তু তিলটা পিরিয়ডস হওয়ার 1 সপ্তাহ পর থেকে খাওয়া উচিত। আর যাই হোক, এইভাবে তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিলাম যে আমি হাতটা ভিজিয়ে এইভাবে মেখে গোল লাড্ডু করে মতো বানিয়ে নিচ্ছি।
অ্যাকচুয়ালি কথা বলতে আগের দিন ব্লগেও তোমাদের বলেছি যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার, মুখে মানে খুবই অসুবিধা হচ্ছে আর কি, বেঁধে বেঁধে যাচ্ছে কথা বলতে গেলে, মানে জিহ্বাটা পুরো একদম ছিলিয়ে গেছে উপরেরটা। তো ওই জন্য অসুবিধে হচ্ছে আমার কথাগুলো, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। যাই হোক, এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছো, যারা লাইক করতে ভুলে গেছো, তারা একটা প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তাই বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং একটা মিষ্টি কমেন্ট করে দেবে। তো আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে প্রথম থেকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ এবং আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এবার দেখে বুঝতে পারছো ঠান্ডা হয়ে গেছে, কিছুটা বানিয়ে নিয়েছি। এখন আর মনে হচ্ছে না যে হবে, আমি ওই কারণে গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ নিচে দিয়ে আবার একটুখানি লাল লাল কালার হয়ে যাচ্ছে। তো এই কটা জাস্ট বানিয়েছি, আর একটা থালায় কিছু রেখেছি, সেইগুলো একটুখানি চেষ্টা করব এই যে যদি এটা থেকে আরও কিছু বানানো যায়, না হলে আর কিছু তো করার নেই, তাই না? তো চেষ্টা করি যতক্ষণ একেবারে ঠান্ডা না হবে ততক্ষণ। তো আর দুইজন থাকলে করলে এবারে অনেকগুলো হয়ে যেত, একা একা করেছি তো। আর এদিকে গ্যাসটাকে আমি অন করে রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে একেবারে শুকিয়ে যায়। তো যাই হোক, যেগুলো আছে বাকিগুলো আমি ছোট্ট একটা বাটিতে করে মাঝে মাঝে খাবো। অনেক সময় কি হয় জানো তো, মানে ডায়েট করার সময় না ওজন, মানে ভাত খাবার কম খাওয়া হয়, রুটি কম খাওয়া হয়, তখন একটু খিদে পায়, মিষ্টি খেতে ইচ্ছা করে। তখন হেলদিভাবে তিল গুড় মাখা খেলে কিন্তু শরীরের পক্ষেও বেশ ভালো হয়, দুটোই আয়রন জাতীয় জিনিস। আর গুড়ের পরিমাণটাও ওই কারণে আমি আরও কম দিয়েছি। যদিও বাড়ি থেকে আসার পরে এখন আর সেইভাবে ডায়েট করা হচ্ছে না, যখন করব তখন তোমাদের অবশ্যই শেয়ার করবো। বাড়ি থেকে এত সুন্দর সুন্দর সবজি এনেছি, সেইগুলো দেখলে খেতে ইচ্ছা করে, ওই জন্য এখন আর কদিন করছি না। তো 4-5 দিন বলতে কি, মানে ভিডিওটা হয়তো কাল পোস্ট হবে, কিন্তু পরশু থেকে ভেবেছি করব। তো না হলে আবার অসুবিধা হয়ে যাবে। ডায়েট করেছি বলতে ওই রাতের বেলার খাওয়া দাওয়া হচ্ছে না, দুপুরবেলায় যা ভাত খাচ্ছি আর সকালবেলা ডিম খাওয়া হচ্ছে, এইভাবেই আর কি রুটিনটাকে মেনটেন করে চলছে। তো রাতের বেলা না খেলে এমনিতে ওয়েটটা আস্তে আস্তে ঠিক থাকে, মানে মেনটেনেন্স থাকে যেটুকুন থাকে। বাড়ি থেকে এসে যদিও না করেও রাতে না খেয়েও কিন্তু 1 কিলো ওয়েট কমিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে আর পাচ্ছি না, মানে আর হচ্ছে না, হাতে পা আসছে না, তার কারণে সবগুলো আমি দুটো মানে বড় একটা থালায় তুলে নেব, নিয়ে তারপর একটু ঠান্ডা করতে দিয়ে তারপর একটা জারে আমি এগুলোকে রেখে দেবো। আর ঠান্ডা হতে সময়ও লাগবে। আর আমার তো দেখেই খেতে মানে ইচ্ছা জাগলো, কিন্তু এখন আর খাবো না, কারণ আজকে বিরিয়ানি খাওয়া হবে, তো হেভি খাবার হয়ে যাবে। আর বিরিয়ানি আমার ভীষণ একটা ফেভারিট খাবার, যদিও চিকেন বিরিয়ানি, চিকেনে একটু প্রোটিনও থাকে, তবুও যত কম খাওয়া যায় ততটাই ভালো। কিন্তু আমার যে লোভ প্রচুর বিরিয়ানি খাওয়ার, আমি সব সামলাতে পারি, বিরিয়ানিটা দেখলে পাগল হয়ে যাই। যাই হোক, তো এই কারণে এখন বানাতে বানাতে আমি একবারও মুখে দিইনি তিলগুলো, নইলে অন্য দিন হলেও অনেকগুলো খেয়ে নিতাম এতক্ষণ আমি। তো যাই হোক, এই কয়টা বানিয়েছি, এই দেখো থালাটায় রেখেছি, মানে লাড্ডু তো আর করতে পারিনি, জড়ো করে রেখে দিয়েছি। আর এই দুটো থালায় ঠান্ডা করতে দিয়েছি, এগুলো পরে জারে তুলে নেব। এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে বাদামগুলো না, ওই বাদামটা আমি প্রথমবার করছি, জানি না হবে কি না, চেষ্টা তো করি, দেখি যদি হয় আর কি। চেষ্টা করতে দোষ কী বলো? তো আর ছেলে, মানে হাজব্যান্ড আর ছেলে যদি খায়। তো লোহার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এবার যে বাদামগুলো, এই বাদামগুলো আমি এবার ছেড়ে দেবো, দিয়ে প্রথমে গ্যাসটাকে একটু হাই করে দেব, দিয়ে বাদামটা জাস্ট যখনই গরম হবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবো, নাহলে বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে। আর এই বাদামগুলোকে কিন্তু বেশ ভালোভাবে আমি একটুখানি মানে ইয়ে করে নেবো, ফ্রাই করে নেব, না হলে কাঁচা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে না। যদিও এটা আমি কোথাও দেখিনি, জাস্ট আমার মনের থেকে যেটা মনে হলো, আমার মনের আইডিয়াতে সেটাই করলাম। তবে ভেবেছি যদি এগুলো ওরা খায়, এরপরে সমস্ত রকমের বাদাম দিয়ে করব এটা, যাতে ছেলেরও ভালো হয়। আমন্ড, কাজু, এই সব কিছু দিয়েও করব, আরও অনেক কিছু, কোকো পাউডার, এটা ওটা দিয়ে করব। তো আগে ট্রাই করে দেখি খাই কি না, সেই কারণে আমি শুধুমাত্র বাদামটা দিয়ে করব। তো ওই কারণে গ্যাসটাকে হাই করে রেখে তারপরে এবার লো করে দিয়েছি, কারণ লো করে দিলে পুড়ে যাবে না, মাঝখানে আমি অন্য কাজও করতে পারবো, সেই কারণে। আর কোনো লবণ এইসব কোনো কিছুই আমি দিইনি এখনও। আর দেখে বুঝতে পারছো নিচেরটা একটু হালকা করে লাল লাল হয়ে আসছে। এই বাদামটা ফ্রাই করতে অনেকটা সময় লাগে, কারণ মানে হাই ফ্লেমে করে তো ভাজা ঠিক না, না যদি বালিতে ভাজে কেউ সেটা হয়তো জলদি হতে পারে, কিন্তু এইটা ভাজতে একটু সময় লাগে।
আর এটা এমনি ভেজে জারে রেখে দিতে পারো। আর যখনই খিদে পাবে তখনই একটা বিস্কিটের বদলে এরকম হাতের এক মুঠি বাদাম খেলেও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর বাদাম তো উপকারী না, বাচ্চারা অনেক সময় বাইরের খাবার খায়, তার থেকে এইগুলো খাওয়া আমার তো মনে হয় অনেকটা বেটার। আমার তো যখনই খিদে পায় এই বাদাম হাতে এক মুঠ নিয়ে 1 গ্লাস জল খেয়ে নিই, খিদেটা সঙ্গে সঙ্গে মিটে যায়। ভীষণ ভালো লাগে এটা। তো যারা ডায়েট করতে চাও তারা অবশ্যই বাড়িতে এরকম বাদাম ভেজে অবশ্যই তোমরা রাখতে পারো। যদিও আজকে আমি এটা দিয়ে পিনাট বাটার বানানোর চেষ্টা করব। তো কোকো পাউডার ঘরে ছিল, তা দেখলাম ডেট মানে এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য ওটা আর ইউজ করব না। তো সেই জন্য দেখি এমনিতেই করে রেখে দেবো, যদি ওরা খায়। ওরা না খেলে তো লাস্টে আমারই খেতে হবে, কারণ আমার ইচ্ছা করবে না যে ফেলে দিই। তো যাই হোক, ওই জন্য চিনিটা একটু কম দেবো। আর তাহলে মানে মিষ্টির পরিমাণটা কম দেবো, তাহলে যদি ওরা যদি না খায়, মানে হাজব্যান্ড আর হচ্ছে তোমাদের গুল্লু যদি না খায়, তাহলে আমি খাবো। এটা ব্রেড দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। নিউট্রোলা বাজার থেকে কেনার থেকে এইভাবে নিজেরা বানিয়ে দেওয়া ভালো। জানি না বাবু কী করবে, খাবে কি না, চেষ্টা করাবো ওকে খাওয়াতে। তো যাই হোক, দেখো কীভাবে আস্তে আস্তে করে বাদামগুলোকে পুরোভাবে ভেজে নিয়ে ফিরে এলাম। তো দেখে বুঝতে পারছো কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়েছে। আমি নিচে যেহেতু বালি লবণ কোনো কিছুই দিইনি, তার জন্য অনবরত আমাকে এভাবে নাড়তে হলো। এবার আমি বাদামগুলোকে যখন ফ্রাই হয়ে গেছে এই থালাটায় তুলে নেব, মানে পুরো রেখে দেবো ঢেলে ঠান্ডা করার জন্য। তারপর খোসাটাকে ছাড়াবো, ছাড়ানোর পর মিক্সিতে গ্রাইন্ড করব। আর বাদামটা যখনই ছাড়িয়ে মানে কড়াই থেকে তুলে থালাটায় রেখেছি না, তখন থেকে চটচট করে আওয়াজ হচ্ছে। বাদাম কিন্তু এই বাদামগুলো না ভাজতে একটু সময় লাগে। আর ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে খোসাগুলো টিপে টিপে বের করে খোসাগুলো আমি ছাড়িয়ে আলাদা করে রেখেছি। রেখে যেগুলো ছাড়িয়েছি খোসা, সেখান থেকে আমি কিছুটা বাদাম মিক্সিতে আগে গ্রাইন্ড করব। কারণ কি বলতো, সব কিছু মানে সবগুলো একসাথে করব না গ্রাইন্ড, কারণ কি যদি ওরা না খায়, যেহেতু আমি প্রথমবার ট্রাই করছি সেই কারণে বন্ধুরা, তাই সবটাই তোমাদেরকে বলছি। তো মিক্সিতে গ্রাইন্ড করার পর এরকম হলো। তারপরে আমি একটু পরে গুড় দিলাম, কারণ গুড় দিলে মিষ্টি হবে, তখন খেতে বেশ ভালো লাগবে। গুড় দিয়ে আর একটু জল দিয়ে আবার একটু মিক্সিতে গ্রাইন্ড করে ফিরে এলাম। ফিরে এসে দেখি, তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো জল দিয়েছি আর একটুখানি, আর কিছু দিইনি। চিনি কম দিই, মানে চিনি বলছি, গুড়টা একটু কমই দিয়েছি, তো হেলদি হবে যেহেতু। এবার আমি একটা আলাদা পাত্রে টিফিন বা বক্সে একটা তুলে রেখে দেবো এইভাবে ফ্রিজে। যখনই ওরা আর কি ব্রেড খাবে তখনই এটা মেখে দেবো। এটা রুটি দিয়েও খেতে পারো। আর গুল্লুকে আমি একটুখানি ডেকে এনে চামচে করে দিলাম, তাও দেখলাম ও বললো মাম্মা টেস্টি আছে, কিন্তু কোকো পাউডার কেন দেওনি, তাহলে চকলেটের কালার আসতো, এটা বলছিল আর কি। তো আমি বললাম আজকে খাও, এবার খাও, এরপরে দেবো। আর এই যে তারপরে এই যে যেগুলো বানিয়েছি তিলির, সেগুলো এই যে রয়েছে সাইডে, দেখো জারগুলোতে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর। এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই পিনাট বাটারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি বাচ্চারা কিন্তু ভীষণ খুশিভাবে এটা খাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন। টাটা, বাই বাই।